প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। দর্শক, আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব শীতজনিত রোগ ব্যাধি ও তার প্রতিকার নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন মেডিসিন বিশেষজ্ঞ। চলুন দর্শক, আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের সেই অতিথির সঙ্গে। ডাক্তার মোহাম্মদ আসাদুল কবির ১৯৬৫ সালের অক্টোবর মাসে রাজশাহী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯০ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। স্যার, এই যে শীত হলে শীতের প্রভাবে কিছু রোগ ব্যাধি বাড়ে, কিছুর প্রকোপ, কিছু আগে থেকে থাকা রোগের প্রকোপ বাড়ে, আবার নতুন করেও কিছু রোগের উদ্ভব হয়। সাধারণত আপনি মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে বলবেন কি যে আপনার সাবজেক্টের অধীনের কোন কোন রোগগুলি সাধারণত শীতের কারণে বাড়ে? শীতের কারণে সবচেয়ে বেশি যে জিনিসটা কমনলি আমরা পেয়ে থাকি সেটা হলো যে কমন কোল্ড বা সর্দি কাশি, এইগুলো নিয়েই কিন্তু সবচেয়ে বেশি আসে। এই সময় কিছু কিছু হালকা জ্বর এবং সর্দি কাশি বেশি হয়। এছাড়া কিছু ইনফেকশন হয়। ইনফেকশনটার মধ্যে সবচেয়ে যেটা খুব ভয়াবহ সেটার নাম হচ্ছে নিউমোনিয়া, যেটা বাচ্চাদের এবং বয়স্ক মানুষ যারা বেশি বয়স অথবা কম বয়স এই দুই গ্রুপের কিন্তু সবচেয়ে বেশি নিউমোনিয়া রোগ হয়। এটা একটা সংক্রমণ ব্যাধি আর কি, যা একজনের থেকে আরেকজনেরও ছড়ায়। যেহেতু বাচ্চাদের এবং বয়স্ক মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, এই শীতের কারণে এই দুটো রোগ খুব বেশি দেখা যায়, এই নিউমোনিয়া রোগটা। এছাড়া আপনি হাঁপানি, যেটা আমরা ব্রঙ্কিয়াল অ্যাজমা বলি, এবং যাদের পুরাতন হাঁপানি বা বহুদিনের শ্বাসকষ্টজনিত রোগ আছে, এই দুটো গ্রুপের রোগের তীব্রতাটা বেড়ে যায় শীতের সময়। স্যার, এই যে কারো শ্বাসকষ্ট বাড়া কিংবা কারো সামান্য সর্দি কাশি জ্বর তা থেকে নিউমোনিয়া হয়ে যাওয়া কিংবা COPD বা ফুসফুসের যে অবস্ট্রাকশনজনিত সমস্যা সেটাও শ্বাসকষ্ট বাড়ে, এই বিষয়গুলি শীতে বাড়ে কেন? বাড়ার বিভিন্ন কারণ আছে। তার মধ্যে অন্যতম কারণ যে ইনফেকশন বা কতগুলো ভাইরাস আছে, কতগুলো ব্যাকটেরিয়া আছে, যারা এই সিজনের সময় কিন্তু তারা খুব বেশি অ্যাক্টিভেটেড থাকে এবং তারা সহজেই কিন্তু মানুষের শরীরে প্রবেশ করতে পারে। তারা এই সিজনে কিন্তু তাদের মানে লাইফ স্প্যানটাও বেশি থাকে। তারা এই সময়ে সহজে বাতাসে ভেসে বেড়ায়। যেহেতু শীতের মধ্যে কিন্তু কুয়াশা খুব বেশি থাকে, আপনি জানেন। কুয়াশার কারণে কিন্তু এমনি ঢাকার আবহাওয়াতে খুব বেশি কিন্তু যেমন ধুলাবালি, সেই ধুলাবালির মধ্যে কিন্তু এই ব্যাকটেরিয়া ভাইরাসগুলো খুব বেশি বিচরণ করে। কুয়াশার কারণে উপরে উঠতে পারে না এবং নিচে থাকে। যারা আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি তারা খুব সহজেই কিন্তু সেই ব্যাকটেরিয়া এবং ভাইরাসগুলো নিয়ে নিচ্ছে, যেমন রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস। নিউমোনিয়ার কারণে যেসব ব্যাকটেরিয়া আছে সেগুলোতেও কিন্তু আমরা সহজেই ইনহেল করতেছি এবং সহজেই আক্রান্ত হচ্ছি। যাদের একটু অ্যালার্জিক ফেনোমেনন বেশি থাকে, চট করে একটু ঠান্ডা লাগলে কিন্তু কারো কারো দেখবেন যে সর্দি লেগে যায়, কারো কারো আবার কিন্তু ধুলাবালিতেও হাঁচি সর্দি হয়ে যায়। তো এই সময়টায় এই প্রকোপটা একটু বেশি। আবার আপনি যদি নিউমোনিয়ার কথা চিন্তা করেন, নিউমোনিয়া কেন হচ্ছে? যে ব্যাকটেরিয়াল কারণে। এবং বাচ্চাদের যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা কম, কিছু বলতে পারে না, আবার বয়স্ক মানুষেরও কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা তাদের বিভিন্ন ডিজিজের কারণে, বয়সের কারণে কমে যায়। এই কমে যাওয়ার কারণে তাদের সহজেই আক্রান্ত হয়ে যায় আর কি। তো একজন মানুষ যদি এই ধরনের সমস্যায় আক্রান্ত হন, তার তো চিকিৎসকের কাছে যেতে হবে, কিন্তু সাধারণ সর্দি কাশি জ্বরে শুরুতেই চিকিৎসকের কাছে যাওয়ার সবসময় প্রয়োজন হয় না। আপনি একটু বলবেন কি একজন মানুষের বিশেষ করে এই যে সর্দি কাশি বা সামান্য জ্বর কী ধরনের লক্ষণ দেখা দিলে কখন তারা চিকিৎসকের কাছে যাবেন, আর যাওয়ার আগেই বা তাদের করণীয় কী? আসলে যাওয়ার আগে যাদের সাধারণত হালকা জ্বর আসে অথবা একটু কাশি বা সর্দি হলো, তাদের কিন্তু খুব কমনলি আমাদের তো সহজেই ওষুধ সহজপাচ্য, যে কোনো জায়গায় সহজেই কিন্তু সহজপ্রাপ্য ওষুধ আমরা পেয়ে যাই। যেমন প্যারাসিটামল জাতীয় ওষুধ সবাই খেয়ে ফেলে, অ্যালার্জির জন্য আমরা অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ খেয়ে ফেলি। এগুলো খাওয়ার পরেও যদি কারো জ্বর বৃদ্ধি পায়, শ্বাসকষ্ট বৃদ্ধি পায়, কাশি বৃদ্ধি পায়, কাশি যদি বের হয়ে আসে এবং সাদা থেকে হলুদ হয়, এবং যদি ঘন ঘন শ্বাস নেয়, স্পেশালি বাচ্চাদের যদি দেখা যায় যে ঘন ঘন শ্বাস নিচ্ছে, তাদের অবশ্যই খুব দ্রুত কিন্তু ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। শিশুদের বিশেষ করে এই যে আপনি বলছিলেন যে শ্বাসকষ্ট হচ্ছে,
ঘন ঘন শ্বাস নিচ্ছে, মানে খুব দ্রুত শ্বাস প্রশ্বাস ফেলছে, এবং কখনো কখনো তার পাঁজরের খাঁচা এটা খুব উঠানামা করছে, বা দুই হাড়ের মাঝখানে ইনড্রয়িং বা নিচু হয়ে যাচ্ছে, এরকম যদি দেখা যায় এবং যদি চিকিৎসকের কাছে তারপরও না নেন, তাহলে কি বিপদ ঘটতে পারে? বিপদের মধ্যে একটা জিনিস, সেটা হলো যে নিউমোনিয়া থেকে তো অনেক ধরনের কমপ্লিকেশন ডেভেলপ করে যায়। শ্বাসকষ্ট জড়িত রেসপিরেটরি ফেলিওর ডেভেলপ করতে পারে, তার অক্সিজেন শরীরে কমে যেতে পারে এবং আলটিমেটলি তাকে আইসিইউতে নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে আপনার, আদারওয়াইজ কিন্তু সে রেসপিরেটরি ফেলিওর হয়ে মারা যেতে পারে। নিউমোনিয়ার কারণে আমাদের অনেক শিশু মৃত্যুবরণ করে এবং বয়স্ক মানুষেরও কিন্তু নিউমোনিয়া, আপনার অনেক রিনাউন্ড পার্সন যারা দেখবেন যে নিউমোনিয়াতে কিন্তু শেষ বয়সে মারা গেছে, এরকম আছে। সুতরাং এটা গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত। যদি জ্বর ভালো না হয়, শ্বাসকষ্ট বৃদ্ধি পায় এবং যদি দেখা যায় যে প্রোডাক্টিভ কাফ, আমরা বলি যে কফ বের হয়ে আসছে কিনা এবং কি ধরনের কালার, এই কালারটা যদি খুব ঘন এবং যদি প্রোডাক্টিভ হয়, যে ঘন হচ্ছে, অনেক বেশি পরিমাণ হচ্ছে, এর সঙ্গে যদি কোনো সময় রক্ত আসে, তাহলে তো আর কোনো কথাই নাই, ইমিডিয়েটলি অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। আমরা এই জটিল সমস্যা থেকে আবার একটু সাধারণ সমস্যার দিকে আসতে চাই। সাধারণ সর্দি কাশি বা ফ্লু, এটা যদি কারো হয়, শিশুদের বেলায় যদি হয় বা বড়দের, উভয়েরটাই শুনবো, শিশুদের বেলায় বিশেষ করে এটা হলে সেই শিশুর পরিচর্যা কী ধরনের হওয়া উচিত, এবং ওই সময় যেহেতু এটা কন্ট্যাক্টের মাধ্যমে ছড়ায়, ওই শিশুর স্কুলে যাওয়া বা অন্যদের সঙ্গে খেলাধুলা, এই বিষয়ে আপনার পরামর্শ কী? একটা জিনিস হচ্ছে যে শুধু সাধারণ সর্দি কাশির জন্য কিন্তু স্কুলে যাওয়া বন্ধ করার কোনো প্রয়োজন নাই, কিন্তু যদি সত্যিকার অর্থে কোনো ইনফেকশন থাকে যেটা কমিউনিকেবল, যে একজনের থেকে আরেকজন ছড়াতে পারে, তাহলে অবশ্যই তার সেটা রেস্ট্রিকশন দেওয়া উচিত। কারণ আপনি কোনগুলি ছড়াতে পারে একজন অভিভাবক বুঝবেন কি করে? বুঝবেন যখন তার দেখা যাবে যে প্রোডাক্টিভ কাপ আছে, তার প্রচুর জ্বর আছে, তাকে অবশ্যই স্কুলে যেতে দিবে না, কারণ তার জন্য এখন ইমিডিয়েট বাসায় থেকে পরিচর্যা করা, এবং যদি সেটা আরও বৃদ্ধি হতে থাকে তাহলে অবশ্যই সেখানে হাসপাতালে নিতে হবে। সেক্ষেত্রে আপনার আসলে রেস্ট্রিকশন দেওয়ার, কিন্তু এক বাচ্চা থেকে আরেক বাচ্চায় যাতে না ছড়ায় সেই জন্য কি? সেই জন্য আপনার, এবং সেটা কখন? সেটা একমাত্র কারণ হচ্ছে যে যদি মানে বাচ্চার অবস্থার অবনতি থাকে। আদরে সাধারণত একটা সর্দি লাগলো বা একটু জ্বর হলো, আপনি কোথাও যেতে দিবেন না, এটা ঠিক না। একটা জিনিস আপনি ইউজ করতে পারেন, প্রিভেন্ট করার জন্য মাস্ক ইউজ করতে পারেন, যাতে আমার নিজের হলো না, অন্যকে আমি হতে দিলাম না। কিন্তু সাধারণত ভাইরাল ফিভার যেটা হয়, অনেক সময় শীতের কিন্তু আমরা জানি যে ভাইরাসজনিত রোগ হয়, এই ভাইরাসজনিত কিন্তু হাঁচি কাশির মাধ্যমে ছড়ায় যায়। যদি সেরকম দেখা যায় যে পেশেন্টের বা বাচ্চার বা যারা স্কুলে যাচ্ছে, স্কুল গোয়িং আর অ্যাডাল্ট ছেলেপেলেও আছে, তাদেরকে কিন্তু আমরা রেস্ট্রিক্ট করি যে আপনি আগামী কয়েকদিন বাচ্চাকে স্কুলে দিয়েন না, এই কারণে যে তার গায়ে ব্যথা এবং টিপিক্যাল কতগুলো ফিচার থাকে। স্যার, এই শীতজনিত সমস্যায় বড়দের যে শ্বাসকষ্ট বা সমস্যা হয় সে বিষয়ে যদি একটু বলেন। বড়দের শ্বাসকষ্টের মধ্যে যেটা আমাদের অ্যাজমা বা হাঁপানি, এদের কিন্তু শীতের মধ্যে তীব্রতা বেড়ে যায়। সাধারণত যখনই দেখা যায় যে পেশেন্টের সকালবেলা শ্বাসকষ্ট বেড়ে গেছে অথবা রাত্রে শ্বাসকষ্টজনিত কারণে তার ঘুম ভেঙে যাচ্ছে, সে অবশ্যই ডাক্তারের কাছে আসবে এবং ইমিডিয়েটলি হাসপাতালে গেলে আমরা কিন্তু কতগুলো জিনিস আমরা ইমিডিয়েটলি দিয়ে দিই, যেটাকে রেস্কিউ থেরাপি বলে, যাতে সে ওই ইমিডিয়েটলি যে প্রচণ্ড রকমের সমস্যা, সেই সমস্যা থেকে সে পরিত্রাণ পেয়ে যাবে। তার পরবর্তীতে কিন্তু আবার তার যে ক্রনিক ম্যানেজমেন্ট যেটা আছে আমাদের প্রিভেন্ট করা টু ফার্দার অ্যাটাক, যে আর ভবিষ্যতে না হওয়ার জন্য কতগুলো রেমেডি দেওয়া থাকে, সেগুলোকে আবার রিস্টাবলিশ করা এবং ডোজ অ্যাডজাস্ট করে দিই আমরা। এবং এই শীতের মধ্যে আপনি খেয়াল করবেন যে অ্যাজমা সিওপিডি রোগীর আমরা বলি যে অ্যাকুট এক্সাজারবেশন, অর্থাৎ প্রচণ্ড রকম হঠাৎ করে বেড়ে যাওয়া, এটা কিন্তু খুবই বেশি। এবং এই জাতীয় রোগীদেরকে আমরা সাধারণত ব্রিফ করে দিই যে আপনার যদি এরকম ঘটনা ঘটে, যদি প্রোডাক্টিভ কাফ হয়, আপনি অ্যান্টিবায়োটিক খেয়ে বাসায় থাকতে পারেন, যদি বৃদ্ধি পায় না ভালো হয় তাহলে আপনি চলে আসবেন। যদি রাত্রে শ্বাসকষ্ট জাতীয় কারণে আপনার ঘুমের ডিস্টার্ব হয় অথবা আপনার যেটুকু ডোজ দেওয়া আছে সেই ডোজেও যদি না হয়, তাহলে আপনি নেবুলাইজ করে বাসায় দেখতে পারেন, আর না হলে আপনি চলে আসবেন। আমরা এখানে আবার রিশিডিউল করে দিব এবং যদি এর সঙ্গে অ্যাসোসিয়েটেড ইনফেকশন থাকে তাহলে অবশ্যই আমরা সেটা চিকিৎসা করি এবং সেটা আমরা ব্লাড টেস্ট এবং এক্সরে করে প্রয়োজন হলে সেটা কনফার্ম করে আমরা সেই চিকিৎসাটা দিয়ে থাকি। আসল কথা হচ্ছে এই ধরনের রোগীদের চিকিৎসকের পর্যবেক্ষণে এবং তত্ত্বাবধানেই থাকা উচিত, তারা যেভাবে বলবেন সেভাবে, যাদের স্পেশালি ক্রনিক ডিজিজ আছে। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। ধন্যবাদ আপনাকে এবং এনটিভির সমস্ত কলাকুশলীদেরকে অবশ্যই ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম আমরা কিছু কিছু রোগে আক্রান্ত হই এবং কিছু রোগ বেড়ে যায় শীতের কারণে। সেই অবস্থায় আমাদের কি করণীয় সেই সম্পর্কে কিছু প্রয়োজনীয় পরামর্শ আশা করি আপনাদের কাজে লেগেছে। আজকে আমরা ব্যায়ামটা করব, এটার নাম হচ্ছে ফ্রন্ট কিক। ফ্রন্ট কিক হচ্ছে অনেকটা কিক অ্যারোবিক্সের মুভ, মানে কিক করা। অনেকে ভাবছেন যে কিক করলে আর কি হয়। কিক করলে অ্যাকচুয়ালি
যেটা হয় যে ব্যালেন্স বাড়ে, পাওয়ারটা বাড়ে এবং পায়ের কাজগুলো হয় জন্য কোনো হিপ থাই কমাতে গেলে খুব হেল্প করে। তো এটারই বিভিন্ন রকম ভেরিয়েশন আছে যে আপনি কখন কিভাবে ইউজ করবেন কিককে, যে কখনো বার্নের জন্য ইউজ করবেন, কখনো টোনের জন্য। টোন বলতে শেপিংয়ের জন্য। অনেকে ফ্যাটটা বার্ন হয়ে যাওয়ার পরেও দেখা যাচ্ছে যে শেপ হয় নাই, হ্যাঁ, গঠনটা ঠিক মতো হয়নি, তখন আমরা শেপিংয়ের জন্য সেই একই কিক কীভাবে ব্যবহার করব। এবং লাস্টলি দেখব যে খুব কুইক অল্প সময়ে কত দ্রুত আপনি যদি ফ্যাটটা বার্ন করতে চান তখন এই কিকটাই আপনি কিভাবে করতে পারেন। এখানে আমাকে 3টা লেভেলে হেল্প করবে লামিমা, শম্পা, লিও। ওকে, বিগিনারে হচ্ছে লামিমা। ওকে, কাম বেসিক অ্যান্ড ডান পা দিয়ে শুরু করো। অ্যান্ড 1, yes, and 2, and 3, and 4। যখন হচ্ছে যে ও যখন করছে কিকটা, পাটা তুলতে হচ্ছে যখন, তখনই কিন্তু আলটিমেটলি কোয়ার্স মাসলটা কাজ করছে। আরেকবার পা তোলো, হ্যাঁ, যতটুকু তুলতে পারবে বেশি ততটুকু তখন দেখা যাচ্ছে কি পেটের কাজটাও হচ্ছে। আরেকবার করো কিক, হ্যাঁ, অ্যান্ড কিক। তো যখন আমরা দেখছি যে যখন পাটা তুলছে সে, তখন কোয়ার্স মাসলটা তো কাজ হচ্ছে, এবং আরেকবার দেখি পাটা তোলার পরে লোয়ার অ্যাবসের কাজটা খুব ভালোভাবে হচ্ছে। অ্যান্ড ডাউন। তো স্লোলি এটা শুরু করার পরে যখন দেখবেন যে হ্যাঁ ফ্যাটটা বার্ন হওয়া শুরু হয়েছে পায়ের থাইয়ের, তখন কিভাবে আমরা টোন করব, শেপটা করব, সেটা দেখাবে আমাদেরকে ইন্টারমিডিয়েট লেভেলে শম্পা। ওকে, শম্পা ডান পায়ে, অ্যান্ড হোল্ড, অ্যান্ড 1, অ্যান্ড 2, অ্যান্ড 3, অ্যান্ড 4, অ্যান্ড ডাউন, অন্য পায়ে, 1, 2, 3, 4, অ্যান্ড ডাউন। দেখতে মনে হচ্ছে যে এটা সহজ, আসলে যখন একটা পায়ে দাঁড়িয়ে থাকছেন উনি, তখন ব্যালেন্সের একটা প্র্যাকটিস হয়ে যাচ্ছে। আর যখন কিক করছেন তখন কিন্তু আমরা দেখছি যে কিকটা অত স্পিডে হচ্ছে না, ধরে রাখছেন, মানে টোনিংয়ের জন্য। যখন এই লেগসটা ধরে রাখছেন তখন কিন্তু ফ্যাটটা বার্ন হওয়ার পাশাপাশি যেটা হচ্ছে যে শেপটা চলে আসছে। এখন খুব অল্প সময়ে যারা চান যে খুব দ্রুত শেপিংও চাচ্ছেন কিন্তু এবং বার্নিংও চাচ্ছেন, সেটা ইন্টারমিডিয়েট লেভেলে আমাদেরকে এবার দেখাবে লিও। ওকে, লিও, অ্যান্ড ডান পা দিয়ে শুরু, গো, অ্যান্ড চেঞ্জ, অ্যান্ড ডাউন। সো আমরা দেখছি যে হ্যাঁ এখানটায় ও যেটা করেছে, যে কিকটা করছে, ব্যালেন্সও আছে কিন্তু ফাস্টার পেসে করছে, এবং চেঞ্জের সময় জাম্প করে করছে, তখন ক্যালোরিটা আর একটু বেশি বার্ন হচ্ছে। এর থেকে কিন্তু আরেকটা 2টো লেভেল আমরা করতে পারি, আরও কিছু লেভেলে বার্ন হচ্ছে, যার একটু চ্যালেঞ্জিং ওয়েতে করতে গেলে তখন কিভাবে করতে হবে। ওকে, লিও দেখাও, অ্যান্ড গো, 5, 6, 7, 8, অ্যান্ড ডান। মানে কিকটাই করছে কিন্তু কোনো এখানে কোনো স্টপ হচ্ছে না, এবং অ্যাট দ্য সেম টাইম যতটুকু করে পারে সেরকম করে করছে। ফাইন। তো আমরা দর্শকদের সুবিধার জন্য যেটা করব যে আমরা আরেকবার প্রতিটা মুভি দেখব, যেন দর্শকরা বুঝতে পারেন যে ওনারা কোন লেভেল থেকে শুরু করবেন। ওকে, অ্যান্ড 1, ওকে, অ্যান্ড 2, আর যাদের হাঁটুতে ব্যথা আছে তারা যেটা খেয়াল করবেন যে একদম আস্তে শুরু করবেন এবং জাম্পটা বুঝে শুনে করতে হবে। আমি বলবো প্রথম দিকে অ্যাভয়েড করাই ভালো, যখন বুঝতে পারবেন যে না হাঁটু ব্যথাটা কমে এসছে বা ডক্টরের সাজেশন নিয়ে তবে জাম্প মুভে যাবেন, এর আগে বেসিক মুভগুলোই করবেন। প্রিয় দর্শক, আমরা জানি টমেটো অত্যন্ত পুষ্টিকর একটি সবজি, তাই চলুন এ বিষয়ে একজন পুষ্টিবিদের কাছ থেকে শুনি টমেটো কতটা খাবেন, কেন খাবেন। টমেটো অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ একটি সবজি। এটি কাঁচা এবং পাকা দুই অবস্থাতেই কিন্তু খাওয়া যায়। টমেটোতে লাইকোপিন নামে একটি মেজর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যেটি আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। এটি বিভিন্ন ধরনের ক্যান্সার এবং হার্ট ডিজিজের মতো বিভিন্ন রোগ হওয়ার ক্ষেত্রে এর সম্ভাবনাকে অনেকাংশেই কমিয়ে ফেলে। টমেটো থেকে আমরা বিভিন্ন ধরনের ভিটামিনস এবং মিনারেলস পেয়ে থাকি, যেমন ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে এবং প্রচুর পরিমাণে টমেটোতে পটাশিয়াম রয়েছে। টমেটোতে সোডিয়ামের পরিমাণ অনেক কম থাকার কারণে যাদের হাইপারটেনশন রয়েছে, এই টমেটো খেলে তাদের ব্লাড প্রেশার কিছুটা হলেও কন্ট্রোলে থাকতে পারে। এছাড়াও টমেটোতে কোলেস্টেরলের পরিমাণ কম থাকার কারণে এটি কার্ডিওভাস্কুলার ডিজিজকে প্রিভেনশন করে থাকে।
যাদের এলডিএল কোলেস্টেরল বেশি অথবা খারাপ কোলেস্টেরল যাদের অনেক বেশি, তারা কিন্তু চাইলে টমেটো খাওয়ার মাধ্যমেও তাদের এলডিএল কোলেস্টেরলকে কিছুটা হলেও কম করতে পারে। যারা গর্ভবতী মহিলা তাদেরকে আমি বলবো তারা যেন প্রতিদিন অন্তত একটি করে ফ্রেশ টমেটো খায়, কারণ টমেটো থেকে তারা প্রচুর পরিমাণে ফোলেট পেতে পারে। স্কিন হেলথের জন্য টমেটো কিন্তু খুব ভালো একটি খাবার, কেননা টমেটোর খোসা ত্বকের বিভিন্ন ধরনের প্রদাহ, ক্ষত ইত্যাদি সারতে সহায়তা করে এবং পতঙ্গবাহিত বিভিন্ন ধরনের রোগের বিরুদ্ধে এই টমেটোর খোসা কাজ করে থাকে। টমেটোর আরেকটি বিশেষ গুণ হচ্ছে এটি ত্বকের রোদে পোড়া ভাব বা সানবার্নকে কম করতে সাহায্য করে। এক্ষেত্রে যদি টমেটোকে আমরা পেস্ট করে তার সঙ্গে অলিভ অয়েল যোগ করে এটি স্কিনে অ্যাপ্লাই করি তাহলে কিন্তু ত্বকের সানবার্ন অনেকাংশেই কমে যেতে পারে, তবে এটি মোটামুটি রেগুলারলি ইউজ করতে হবে। যারা ডায়াবেটিক পেশেন্ট তারা কিন্তু প্রতিদিন একটি করে ফ্রেশ টমেটো খেতে পারেন, তবে তারা অবশ্যই টমেটো জুস বা টমেটোর যে সস হয়ে থাকে সেগুলো তারা অবশ্যই অ্যাভয়েড করবে, কারণ এগুলোতে চিনির পরিমাণ অনেক বেশি থাকে। আর যারা রেনাল পেশেন্ট তাদের কিন্তু টমেটো খাওয়ার ব্যাপারে একটু ভয় থাকে, কারণ তাদের ধারণা যে টমেটো খেলে তাদের পটাশিয়াম বেড়ে যেতে পারে। তবে আমি বলবো তারা কিন্তু প্রতিদিন একটি করে ছোট সাইজে টমেটো খেতে পারবে, কিন্তু তাদের যদি পটাশিয়াম লেভেল নর্মাল রেঞ্জের বেশি থাকে অথবা তাদের হাইপার ক্যালামিয়া থাকে তবে তারা যেন সেই টমেটোটাকে অ্যাভয়েড করে থাকে। আর যাদের ইডিমা রয়েছে এবং যারা আলসারের পেশেন্ট, যারা গ্যাস্ট্রাইটিসের পেশেন্ট তারা যেন অবশ্যই কাঁচা টমেটো না খেয়ে রান্না করা টমেটোটা খায়, এতে তাদের হজমে সেটি খুব ভালোভাবে সহায়ক হবে। সুতরাং আমাদের সকলেরই উচিত প্রতিদিন একটি করে একটি ফ্রেশ টমেটো আমরা যেন খাই এবং এতে থেকে আমরা প্রচুর পরিমাণে যেন পটাশিয়াম পেয়ে থাকি। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে স্বাস্থ্য প্রতিদিন আজকের হেলথ টিপস। ওমেগা 3 ফ্যাট যেমন বাদাম, সবুজ শাকসবজি ইত্যাদি ব্রেনের কাজ করার ক্ষমতাকে বাড়িয়ে দেয়। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে লিখে পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpt.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনার জন্য যা রয়েছে। ফোনো সার্জারি জিনিসটা, ফোনো মিন্স ভয়েস, ভয়েস মানে কণ্ঠস্বরের সার্জারি। অনেকের বিভিন্ন রোগের কারণে অথবা ডেভেলপমেন্টাল কারণে ভয়েস পরিবর্তন হয়ে যায়, অথবা শুরু থেকেই ভয়েসটা অন্য রকমের। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়।